প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এমন কিছু টপিক থাকে যে টপিক থেকে প্রতি বছর গভর্নমেন্ট পরীক্ষাগুলি যেমন মাধ্যমিক, এইচএস, পিসিএস, ডাব্লিউবিসিএস যাই হোক এগুলি থেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সেরকম একটি টপিক হলো মৌলিক অধিকার। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মৌলিক অধিকারের সম্পূর্ণ একটা ক্লাস। আপনারা যদি সম্পূর্ণ এই ক্লাসটি দেখেন তাহলে এখান থেকে কোনো প্রশ্ন উত্তর আর বাদ থাকবে না। প্রথমে জানবো মৌলিক অধিকার বলতে কী বোঝো। মৌলিক অধিকার বলতে সেই সকল অধিকার যা রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত এবং শাসন বিভাগ ও আইন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণ মুক্ত। এবার প্রশ্ন আসতে পারে কত নম্বর অধ্যায় বা পাঠে মৌলিক অধিকারের কথা বলা আছে। আমাদের উত্তর হবে তৃতীয় অধ্যায় বা থার্ড পার্টে। কত থেকে কত নম্বর ধারা বা আর্টিকেলে মৌলিক অধিকারের কথা বলা আছে? 12 থেকে 35 ও 226 নং ধারায়। এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? এটি ইউএস কনস্টিটিউশন বা মার্কিন সংবিধান থেকে গৃহীত। আমাদের সংবিধানে কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টি অধিকারের কথা। এখানেই প্রশ্ন আসে যে এই 6টির প্রথম হচ্ছে এক, সাম্যের অধিকার। সাম্যের অধিকার কত নম্বর ধারা রয়েছে? 14 থেকে 18। 2, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কত নম্বর ধারা রয়েছে? 19 থেকে 22। 3, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কত নম্বর ধারায় রয়েছে? 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? 25 থেকে 28। শিক্ষা ও সংস্কৃতির অধিকার কত নম্বর ধারায় রয়েছে? 29 থেকে 30। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে? 32 থেকে 35 এবং 226 নম্বর ধারায়। আমাদের প্রথম যে মৌলিক অধিকার রয়েছে সেটি কি? সেটি হলো সাম্যের অধিকার। কত নম্বর আর্টিকেল? 14 থেকে 18। আমরা এই 14 থেকে 18 প্রত্যেকটা আর্টিকেল বিশ্লেষণের মাধ্যমে আমরা জেনে নেব এবং বোঝার চেষ্টা করব। 14 নম্বর আর্টিকেলে কি রয়েছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা। আইনের দৃষ্টিতে সমতা এ কথার অর্থ কি? আইনের চোখে সবাই সমান এবং আইনের দ্বারা সবাইকে সমানভাবে সংরক্ষিত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রেও আমরা বলতে পারি সর্বক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। যেমন প্রধানমন্ত্রী অথবা প্রথম শ্রেণীর কোনো সরকারি অফিসারই যে সুযোগ সুবিধা ভোগ করে তা সাধারণ নাগরিক কখনোই ভোগ করতে পারে না। 15 নম্বর আর্টিকেলে বলা রয়েছে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি কেবলমাত্র জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই সমস্ত দেখে পৃথক আচরণ বা বৈষম্যমূলক আচরণ করতে পারে না। আগেকার দিনে কি হতো? জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ এই সমস্ত ভিত্তিতে বিভিন্ন রকম ভেদাভেদ হতো, যেটা কিনা করা যাবে না। আর্টিকেল 16তে কি বলা আছে? আর্টিকেল 16তে বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকারের কথা। তবে এক্ষেত্রে বলা যায় বিশেষ শ্রেণীর ক্ষেত্রে সরকার বিভিন্ন রকম সংরক্ষণ করতেই পারে। 17 নম্বর আর্টিকেলে বলা রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা। অর্থাৎ আগে কি দেখা যেত? দেখা যেত যে বিভিন্ন শ্রেণীর যে মানুষজন রয়েছে সে এক শ্রেণী আর এক শ্রেণীর মানুষকে ছোবে না, ধরবে না, খাবে না। এই যে ভেদাভেদ, এই যে অস্পৃশ্যতা, এটা করা যাবে না। আর্টিকেল 18তে বলা রয়েছে সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ। আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছি আগেকার দিনে রাজা বা মহারাজারা বিভিন্ন উপাধি নিজে নিজে গ্রহণ করত, যেমন রাজাধিরাজ, রাজা বাহাদুর ইত্যাদি। কিন্তু এখন এরকম গ্রহণ করা যাবে না। একমাত্র শিক্ষাক্ষেত্রে ও সামরিক ক্ষেত্রে কেউ যদি পিএইচডি গ্রহণ করে তখন তাকে সে ডক্টর বা সামরিক ক্ষেত্রে কর্নেল, মেজর এরকম উপাধি গ্রহণ করতে পারে। মৌলিক অধিকারটি কি? পরবর্তী মৌলিক অধিকারটি হলো স্বাধীনতার অধিকার। কত নম্বর ধারা রয়েছে? 19 থেকে 22। আর্টিকেল 19। আর্টিকেল 19-এ ক রকম অধিকারের কথা বলা রয়েছে? 6 রকম অধিকারের কথা বলা হয়েছে। 1 নম্বর বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। আমরা যেহেতু স্বাধীন দেশে বাস করি তাই আমাদের বলা বা যে কারো যা খুশি বলার বা মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যা খুশি বললে হবে না, যেটা কিনা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় বা আদালত অবমাননা হয় কিংবা শিষ্টতা বা নৈতিকতা বিরোধী এরকম কোনো বিষয় কিন্তু বলা কখনোই যাবে না। 2 নম্বর শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে যে কোনো স্থানে সমবেত হওয়া। আমরা বিভিন্ন মিটিং মিছিল এই সমস্ত তো দেখি। মিটিং মিছিল করতে বলেছে বলে বা সমবেত হতে হয়েছে বলে যে আমরা অস্ত্র নিয়ে যাব সেটা কখনোই নয়। যেখানে ভোট হচ্ছে বা যেখানে 144 নম্বর ধারা জারি আছে সেখানে কখনো আমরা সমবেত হতে পারি না। 3 নম্বর সংঘ ও সমিতি গঠনের অধিকার। আমরা আমাদের পাড়াতেই বিভিন্ন রকম ক্লাব, কমিটি, সমিতি, সংঘ এগুলো লক্ষ্য করি। ঠিক সেই কথাই এখানে বলা হয়েছে।
4 নম্বর, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার। অর্থাৎ আমরা ভারতের যে কোনো স্থানে চলাফেরা বা ভ্রমণ করতে পারি, কিন্তু এখানেও সরকারের কিছু বাধা নিষেধ থাকতে পারে। যেমন যেখানে প্রাণের ঝুঁকি আছে, নিশ্চয়ই সরকার চাইবে না সেখানে যাই, বা আদিবাসী কিছু অঞ্চল বা এরিয়া যেখানে যেমন ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকা এরকম। 5, ভারতের যে কোনো ভূখণ্ডে বসবাস করার অধিকার। অর্থাৎ ভারতের যে কোনো স্থানে আমি চাকরি সূত্রে হোক বা কাজের সূত্রে হোক বা দেখা যেতে পারে পড়াশোনার সূত্রে হোক, আমি কিন্তু বসবাস করতে পারি, এতে কোনো বাধা নিষেধ থাকে না। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো ক্রাইটেরিয়া থাকতেই পারে যে যেখানে সরকার না এখানে থাকা যাবে না, এরকম হতেই পারে। 6, যে কোনো বৃত্তি অবলম্বন, অর্থাৎ যে কোনো পেশা অবলম্বন, সেটা চাকরি হোক কি ব্যবসা বাণিজ্য, যে কোনো পেশাই সে যে কোনো নাগরিক গ্রহণ করতে পারে। আর্টিকেল 20 থেকে 22 আমাদের সংবিধান 4টে সুরক্ষা দিয়েছে। আর্টিকেল 20-তে বলা হয়েছে আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি প্রদান। অর্থাৎ কোনো ব্যক্তি যে সময় অভিযুক্ত সেই সময়ে আইন অনুসারে তাকে শাস্তি প্রদান দেওয়া। এরকম দেখা গেল যে এখন আবার নতুন করে একটা আইন তৈরি হলো, পার্লামেন্ট একটা নতুন আইন রিলিজ করলো, অথচ সে যখন অপরাধটা করেছিল সেটা আরও 2 বছর আগে, সেই 2 বছর আগে যে আইন ছিল, যে নিয়ম ছিল, সেই অনুসারে সে শাস্তি পাবে। আরেকটা কি বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার অভিযুক্ত বা দণ্ডিত করা যাবে না। 3 নম্বর আছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাই নির্যাতনের ভয়ে পুলিশের কাছে প্রদত্ত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। আর্টিকেল 21-এ সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকার করা হয়েছে। শাসন বিভাগ আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কারো জীবন ও স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। 21-এর ক নম্বর ধারায় বলা হয়েছে 2002 সালে 86তম সংশোধন অনুযায়ী যে 6 থেকে 14 বছর বয়সে সকল ছেলেমেয়ের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 22-এ কি বলা হয়েছে, আর্টিকেল 22-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে সত্বর বা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। 2, তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ করে দিতে হবে এবং ধৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করতে হবে। এর পরের মৌলিক অধিকারটি কি, এর পরের মৌলিক অধিকারটি হলো শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 থেকে 24। শোষণের বিরুদ্ধে অধিকার, এই সম্পর্কে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে শোষণ কি। শোষণ হলো এক শ্রেণীর উপর আর এক শ্রেণীর উৎপীড়ন ও নিপীড়ন। তাই সংবিধানের 23 নম্বর ধারায় বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো এবং বিশেষ দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। আর 24 নম্বর ধারায় 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষেধ করা হয়েছে। পরের মৌলিক অধিকারটি কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28। 25 নম্বরে কি বলা হয়েছে, আমরা যে কোনো ধর্ম মানতে পারি এবং সেই ধর্মের প্রচার করতে পারি, তবে এক্ষেত্রে বলা প্রযোজ্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এরকম কোনো কিছু করা যাবে না। 26 নম্বরে বলা রয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে। 27 নম্বরে বলা রয়েছে কোনো ধর্ম প্রবর্তনের জন্য সরকার কোনো রকম ট্যাক্স লাগাতে পারবে না। আর্টিকেল 28-এ কি বলা হয়েছে, নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ বা উপাসনায় যোগদানের স্বাধীনতা। তবে এক্ষেত্রে আমি আগেও বলেছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান একেবারে নিষিদ্ধ, কিন্তু সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান সম্পর্কে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিজেদের এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি দরকার। পরবর্তী মৌলিক অধিকারটি হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। 29 ও 30। 29, ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবে। 2002 সালের 12ই ডিসেম্বর 86তম সংবিধান সংশোধন অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আর্টিকেল 30-এ ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ যারা সংখ্যালঘু তারা চাইলে নিজের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, পরিচালনা করতে পারে।
এর পরের মৌলিক অধিকারটি কি? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আমি আগেও বলেছি এটা কত নম্বর ধারা রয়েছে? 32 থেকে 35 এবং 226 নম্বর ধারায়। শাসনতান্ত্রিক প্রতিবিধান কথাটি জটিল হলেও এর অর্থ খুব সহজ এবং সরল। শাসনতান্ত্রিক প্রতিবিধান বলতে বোঝানো হয়েছে আমরা যে সকল অধিকারগুলি আগে ভোগ করার কথা বলা হয়েছে সেই সকল অধিকার ভঙ্গের বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ আমরা অধিকার ভঙ্গের ক্ষেত্রে কী করতে পারি? কোনো কেস ফাইল করে আমরা সেটা করতে পারি যে আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।